Recording in progress. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 14ই সেপ্টেম্বর 2025। আমাদের বার কাউন্সিল জুডিশিয়ারির বিজিএস ব্যাচের 31তম ক্লাস এবং সম্পত্তি হস্তান্তর আইন বা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের দ্বিতীয় ক্লাস। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম নির্বাচন মতবাদের আগ পর্যন্ত। আজকে আমরা পড়ব, দেখেন, নির্বাচন মতবাদ বা ডক্ট্রিন অফ ইলেকশন। দেখেন, নির্বাচন মতবাদ বা ডক্ট্রিন অফ ইলেকশন সম্পত্তি হস্তান্তর আইনের কত, কোথায় আছে বলে? সম্পত্তি হস্তান্তর আইনের 35 ধারায়, নাকি? তো নির্বাচন মতবাদটা একটু পড়ি, দেখেন। ধারা 35, নির্বাচন যখন প্রয়োজনীয়, ইলেকশন হোয়েন নেসেসারি। নির্বাচন মতবাদটা হলো যে এরকম যে আপনি একজনকে একটা প্রস্তাব দিচ্ছেন। এখন ওই প্রস্তাবটা, দুইটা প্রস্তাব দিচ্ছেন। তো এই দুইটা প্রস্তাব হয় সে গ্রহণ করবে, আর না হলে প্রত্যাখ্যান করবে। কিভাবে? এভাবে বলি যে শাকিল একটা সম্পত্তি রাখার অধিকারী। শাকিল মানে সরি, শাকিল একটা, ধরেন, একটা খামারের মালিক, একটা বাড়ির মালিক। তো ওই বাড়িটার মূল্য হচ্ছে 1,000 টাকা। এখন আমি ওই বাড়িটা শাকিলের কাছ থেকে কিনে এটা দিতে চাই হচ্ছে, ধরেন, মহুয়া বিশ্বাসে, উদাহরণস্বরূপ বলি। এখন ওই বাড়িটার মালিক কিন্তু আমি এখনো হই নাই, কিন্তু আমি ওটা দিতে যাচ্ছি কাকে? একজনের কাছ থেকে নিয়ে আর একজনকে দিতে যাচ্ছি। এখন শাকিল আমি প্রস্তাব দিলাম যে শাকিল, আপনি 1,000 টাকা নেবেন এবং এই বাড়িটা মহুয়ারে হস্তান্তর করবেন। এই দুইটাই করবেন একই দলিলে। যে যে দলিলে যে 1,000 টাকা আপনি নিচ্ছেন, সেই দলিলে লেখা থাকবে যে আপনি এটা হস্তান্তর করতেছেন কারে? মহুয়া বিশ্বাসে। এখন আপনার এই যে নির্বাচন, হয় আপনি আমার 1,000 টাকা রাখবেন, মানে আমার প্রস্তাবে রাজি হবেন, নাইলে রাজি হবেন না। এটাই হচ্ছে আপনার ডক্ট্রিন অফ ইলেকশন বা নির্বাচন মতবাদ। এই যে দেখেন যে সি বাহাদুরপুর নামক একটি খামারের মালিক, এর মূল্য 800 টাকা। এ একটি দানপত্রের মাধ্যমে উক্ত খামারটি বি এর নিকট হস্তান্তর করতে চাই। এখন এ হস্তান্তর করতে চায় বি রে, কিন্তু এ কি ওই খামারের মালিক? এ তো ওই খামারের মালিক না। এবং ওই দলিলে সি কে 1,000 টাকা প্রদান করতে চাই। ওই যে মূল্য হলো 800 টাকা, তো আপনি তারে দিচ্ছেন কত? 1,000। এবং একই সাথে দানপত্র, ওইটাই দানপত্র, এটা দিতে চাচ্ছেন কারে? ওই বীরে। বীরে হস্তান্তর করতে যাচ্ছেন দানপত্রের মাধ্যমে। তো দেখেন, আলোচ্য উদাহরণে লক্ষ্য করুন, সি এর নিকট দুইটি অপশন আছে। সি খামারের মালিকানা রাখতে পারে, হয় সে বলবে যে আমি এই খামার হস্তান্তর করব না, বা এ দানপত্রের মাধ্যমে সি কে যে 1,000 টাকা দিচ্ছে সি তা রাখতে পারে। তো এখন দেখেন, সি একই সাথে এই দুইটি বিষয় রাখতে পারবে না। তাকে এই দুইটির মধ্যে যে কোনো একটি নির্বাচন করে রাখতে হবে। অর্থাৎ সে খামারটি রাখতে পারবে বা খামারটি ত্যাগ করে 1,000 টাকা গ্রহণ করতে পারবে। সম্পত্তি হস্তান্তর আইনে দুই বা ততোধিক সুবিধার মধ্যে কোনো একটি নির্বাচন করে নেওয়া নির্বাচন মতবাদ নামে পরিচিত। আপনারা দুইটা সুবিধার মধ্যে যে কোনো একটা আপনি বেছে নিবেন, এটাই বলে কি? নির্বাচন মতবাদ। এখন আমরা এখানে কতগুলো শর্ত আছে, শর্ত সমূহ চলে আসি। দেখেন, প্রথম যে শর্ত, যে হস্তান্তরকারী অবশ্যই এমন কোন সম্পত্তি হস্তান্তরের ঘোষণা দিয়েছে যেটা হস্তান্তর করার, আন্ডারলাইন করবেন, কোনো আইনগত অধিকার তার নাই। এ যে ওই যে খামার হস্তান্তর করার ঘোষণা দিছে, এর কি কোনো আইনগত ক্ষমতা আছে? এ কি ওই খামারের মালিক? এটা ওই খামারের মালিক না। উপরোক্ত উদাহরণে খামারটি হস্তান্তর করার অধিকার এ ছিল না, কারণ সে উক্ত খামারের মালিক না। তারপরে চলে আসেন, আহ সে অবশ্যই উক্ত সম্পত্তির মালিককে কোনো সুবিধা দিবে। আলোচ্য উদাহরণে সি হলো খামারের মালিক এবং এ দানপত্রের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করতে চায়। এই ক্ষেত্রে উক্ত দানপত্র এ সুবিধা হিসাবে খামারের মালিক সি কে 1,000 টাকা দিতে চায়। তারপর দেখেন, হস্তান্তর এবং সুবিধা প্রদান একই লেনদেনের মাধ্যমে করতে হবে। এ যে হস্তান্তর করতে যাচ্ছে আর সুবিধা, এই দুইটা হতে হবে কিসের মাধ্যমে? একই লেনদেনের মাধ্যমে। যেমন আলোচ্য উদাহরণে খামার হস্তান্তর এবং সুবিধা প্রদান একই দানপত্রের মাধ্যমে করা হচ্ছে। যে তোমারে আমি 1,000 টাকা দান করতেছি, তোমারে আমি এটা 1,000 দিচ্ছি, বিনিময়ে তুমি এটা দান করবা, ওইটারে। সম্পত্তির মালিককে এই দুই সুবিধার মধ্যে যে কোনো একটি নির্বাচন করতে হবে।
সে একই সাথে দুইটি সুবিধা রাখতে পারবে না। তো মানে একই সাথে দুইটা সুবিধা রাখতে পারবে না কেন? বলে যে আমি অমুকরে দান করব না কিন্তু 1,000 টাকা রাখবো, আমি অমুকরে দান করব না কিন্তু 1,000 টাকা রাখবো, এই দুইটা একসাথে করা যাবে না। সেলফ প্র্যাকটিসে চলে আসি, যদি দেখেন যে সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় নির্বাচন নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, কত ধারা? 35 ধারা। তারপরে দেখেন নির্বাচন নীতি ডকট্রিন অফ ইলেকশন প্রযোজ্য করতে হলে মালিকের প্রতি যে সুবিধা অর্পণ করা হয় সেটা এই যে আমরা একই লেনদেনের মাধ্যমে হতে হবে, অবশ্যই সেম ট্রানজাকশন হইতে হবে, একই লেনদেনের মাধ্যমে হতে হবে। 3, 4 এগুলো পড়ে নিয়েন, আমরা 5 নাম্বার প্রশ্নটা পড়ি। এটা একটু দেখেন। হস্তান্তরের তারিখের পর 23 বছরের মধ্যে যদি দাতা বা তার ওয়ারিশকে তার সম্মতি বা অসম্মতির বিষয়টি অবগত না করে, তাহলে 23 বছর পর দাতা বা তার ওয়ারিশ তার নিকট নির্বাচন করার দাবি জানাতে পারে। 1 বছর পর বলতেছে যে যারে আপনি যে টাকা দিবেন সে তার সম্মতি অসম্মতি কিছুই জানাই নাই, তাহলে কত বছর পর? 1 বছর পর দাতা বা তার ওয়ারিশ তার নিকট নির্বাচন করার দাবি জানাইতে পারে। যে আপনি আর কতকাল এরকম চুপ করে থাকবেন? আপনার তো হ্যাঁ না কিছু তো একটা বলবেন। তো এটাই মোটামুটি ডক্ট্রিন অফ ইলেকশন, সম্পত্তি হস্তান্তর আইনে, তারপরে কন্ট্রাক্ট অ্যাক্টে, তারপরে সামনে আমরা অন্যান্য আইন যেগুলো পাবো এইগুলাতে অনেক মতভেদ আসে। মানে এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ডক্ট্রিন অফ ইলেকশন সম্পত্তি হস্তান্তর আইনে কত ধারায় আছে, কত ধারায় আছে? 35 ধারায় আছে। তো আমরা চলে আসি, দেখেন পরের যেটা পড়বো, ধারা 38, মালিক ব্যতীত অন্য ব্যক্তি কর্তৃক হস্তান্তর, ট্রান্সফার বাই পারসন আদার দেন দ্য ওনার। মানে এমন একজন ব্যক্তি ট্রান্সফার করতেছে যে ওই সম্পত্তির প্রকৃত মালিক না, কিন্তু সে ট্রান্সফার করতে পারে। তো ধারা 38 দেখেন, হস্তান্তরের সীমাবদ্ধ ক্ষমতা, লিমিটেড পাওয়ার অফ ট্রান্সফার। সম্পত্তি হস্তান্তর আইন 1882 আন্ডারলাইন করবেন, 38 ধারায় সম্পত্তি হস্তান্তরের সীমাবদ্ধ ক্ষমতা বা লিমিটেড পাওয়ার অফ ট্রান্সফার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আন্ডারলাইন করবেন, সম্পত্তির মালিক না হলেও এই ধারা কতিপয় বিশেষ প্রেক্ষাপটে কতিপয় ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তরের ক্ষমতা দেওয়া হয়েছে। এটা হলো কিরকম? ধরেন আহ, মালিক না কিন্তু হস্তান্তর করতে পারে হিন্দু বিধবা। হিন্দু বিধবা তখন তার স্বামী মারা যায়, তখন আম, সে তো ওই সম্পত্তির মালিক হয়েছে সীমিত স্বার্থে, সে কিন্তু চূড়ান্ত মালিক না। চূড়ান্ত মালিক হবে হিন্দু বিধবা যখন মারা যাবে, তখন ওই স্বামীর যে উত্তরাধিকার আছে স্বপিন্ড আছে তারা হবে চূড়ান্ত মালিক। কিন্তু হিন্দু বিধবা সাধারণত তিনি জীবন সত্ত্বে যে সম্পত্তি ভোগ করতেছে তিনি তো এগুলো হস্তান্তর করতে পারেন না। পারেন কি? পারেন না, তবে কিছু ক্ষেত্রে পারে। ওই যে বা স্বামীর ঋণ পরিশোধের জন্য, তারপরে সন্তান সন্ততিরে লালন পালনের জন্য, এই সকল ক্ষেত্রে কিন্তু তিনি সীমিত ক্ষেত্রে এটা হস্তান্তর করতে পারেন। তো এটা দেখেন শর্ত সমূহ, হস্তান্তরকারী সম্পত্তি হস্তান্তর করার সীমাবদ্ধ ক্ষমতা আছে। হস্তান্তরকারী বিশেষ প্রেক্ষাপটে উক্ত সম্পত্তি হস্তান্তর ক্ষমতাবান। বিশেষ প্রেক্ষাপটে দেখছেন, হস্তান্তরকারী মূল্যের বিনিময়ে উক্ত সম্পত্তি হস্তান্তর করেছে, অবশ্যই মূল্যের বিনিময়ে হতে হবে। হিন্দু বিধবা কাউরে দান উইল করলে হবে না, সে তো তার দরকার, তাই টাকার দরকার, এই কারণে হস্তান্তর অবশ্যই। তাহলে সেটা কি, তো কিসের মাধ্যমে হতে হবে? মূল্যের বিনিময়। এমন বিশেষ প্রেক্ষাপট যে বিদ্যমান আছে হস্তান্তরকারী অবশ্যই তা দাবি করবে। যে ব্যক্তি মূল্যের বিনিময়ে সম্পত্তি গ্রহণ করেছে, মানে যে গ্রহণ করলো ওনার কাছ থেকে, অর্থাৎ হস্তান্তর গ্রহীতা, এমন বিশেষ প্রেক্ষাপট বিদ্যমান আছে কিনা তা নির্ধারণে যুক্তিযুক্ত সচেতনতা অবলম্বন করবে। বিধবার কাছ থেকে যে কিনতেছে তারও সচেতন হওয়া লাগবে, যে সে তো জানে যে বিধবার হস্তান্তর করার ক্ষমতা নেই, বাট সে কেন করতেছে এটা সচেতনতা অবলম্বন করেই তার কাছ থেকে নিতে হবে। সম্পত্তি গ্রহীতা সরল বিশ্বাসে কাজটি করেছে, আর বিধবার কাছ থেকে যিনি নিবে সেই কাজটা করছে কি বিশ্বাসে? সরল বিশ্বাসে। তো 38 ধারায় দেখেন, 38 ধারায় যে সকল ব্যক্তি হস্তান্তর করতে পারে সম্পত্তির মালিক না হলেও, 38 ধারায় কতিপয় ব্যক্তিকে বিশেষ প্রেক্ষাপটে যেমন আইনগত প্রয়োজনে সম্পত্তি হস্তান্তর করার সীমাবদ্ধ ক্ষমতা দেওয়া হয়েছে। সম্পত্তি হস্তান্তরের সীমাবদ্ধ ক্ষমতা আছে কুলদেবেন বিধবা, হিন্দু মহিলার, হিন্দু পরিবারের ম্যানেজার, কোন নাবালকের অভিভাবকের, দেবোত্তর সম্পত্তির কোন সেবায়েত বা ট্রাস্টি,
ইত্যাদি। উল্লেখিত ব্যক্তিগণ উক্ত সম্পত্তির মালিক না হলেও আইনগত প্রয়োজনে সম্পত্তি হস্তান্তর করতে পারে। যেমন কোন হিন্দু বিধবা মহিলা তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে শুধুমাত্র জীবন সত্ত্বের লাইফ ইন্টারেস্ট অর্জন করে নাকি, এবং সে এমন সম্পত্তি হস্তান্তর করতে পারে না আইনগত প্রয়োজন ছাড়া, যেমন সন্তানদের পড়াশোনা করানোর জন্য। তো তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সম্পত্তিতে সীমিত স্বার্থ আছে এরকম ব্যক্তিও সম্পত্তি হস্তান্তর করতে পারে, কোথায় বলা আছে? সম্পত্তি হস্তান্তর আইনের 38 ধারায়। তো জেনে রাখা ভালো, দেখেন 38 ধারা শুধুমাত্র গোল দিবেন প্রতিদানের বিনিময়ে হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। 3টে স্টার দেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে সীমিত স্বার্থ আছে এরকম ব্যক্তি হস্তান্তর করতে পারে, অবশ্যই সেটা কিসের বিনিময়ে হতে হবে? প্রতিদানের বিনিময়ে হতে হবে। 2 নং প্রশ্নটা দেখেন, সম্পত্তি হস্তান্তর আইনে 38 ধারা প্রযোজ্য হয় যখন হস্তান্তরকারী হস্তান্তর করার অধিকার কি বলেন? সীমাবদ্ধ। 3 নাও গুরুত্বপূর্ণ। 4 নম্বরটা একটু পড়ি। সম্পত্তি হস্তান্তর আইনের 38 ধারা প্রযোজ্য হয় শুধুমাত্র বিক্রয় দলিলের ক্ষেত্রে। 3টে স্টার দেন, শুধুমাত্র বিক্রয় দলিলের ক্ষেত্রে। এরপরে আমরা চলে আসি 41 ধারা, বিবিআই। প্রতীয়মান মালিক কর্তৃক হস্তান্তর, ট্রান্সফার বাই অস্টেন্সিবল ওনার। অস্টেন্সিবল ওনার মানে হচ্ছে কৃত্রিম মালিক বা প্রতীয়মান মালিক। প্রতীয়মান মালিক হলো যে, এটা আমরা শিখছি, এটা সম্পত্তি হস্তান্তর আইনে এরকম একটা বিধান আছে যে যিনি মালিক তিনি বললো, ধরেন আমি মালিক, আমি আমাদের এখানে লেলিন আছে, আমি একটা জিনিস বিক্রি করতে চাই, যে কিনতে আসছে তারা বললাম যে আপনি আমার ভাতিজা লেলিনের কাছ থেকে শুনে নেন, ও যা বলবে সেটা ঠিক আছে। এখন এই জায়গায় লেনিন হচ্ছে প্রতীয়মান মালিক, সে কিন্তু প্রকৃত মালিক না, এবং তারে আমিই ক্ষমতাটা দিয়েছি। তো পরবর্তীতে লেনিন যদিও বিক্রি কনফার্ম করে ফেলে বা লেনিন যে সিদ্ধান্ত নেবে ওটাই চূড়ান্ত, আমি আর পরে অস্বীকার করতে পারবো না। আমি বলতে পারবো না যে লেনিন তুমি এটা করলা কেন, আর লেনিনের দায়িত্বে তুমি কিনছো, এই বেচা কেনা হয় নাই, এটা বলার অধিকার আমার নাই। তো এই যে যে যারে আমি মালিকানার ক্ষমতা দিলাম এটাই বলে অস্টেন্সিবল ওনার বা প্রতীয়মান মালিক। বুঝতে পারছেন? তো এখানে দেখেন, সম্পত্তি হস্তান্তর আইনের 41 ধারায় প্রতীয়মান মালিক কর্তৃক সম্পত্তি হস্তান্তর এবং অন্যায্য কর্তৃত্ব দাবি, হোল্ডিং আউট, এটা গুরুত্বপূর্ণ, বিবিআই হোল্ডিং আউট মতবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে সম্পত্তি হস্তান্তর আইনের হোল্ডিং কত ধারায় হোল্ডিং আউট বা অন্যায্য কর্তৃত্ব দাবি মতবাদটি আলোচনা করা হয়েছে? 41 ধারা। তো হোল্ডিং আউট আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা দিই। হোল্ডিং আউট হলো যে যে লেলিনকে বললাম যে তুমি বিক্রি করো, লেলিন বিক্রি করে ফেলেছে, এখন আমি যদি বলি যে লেলিনের বিক্রি করার ক্ষমতা ছিল না, এটা হলো অন্যায্য কর্তৃত্ব দাবি, এই দাবি আমি করতে পারবো না, এটারই বলে হচ্ছে কি হোল্ডিং আউট। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে দেখেন, প্রতীয়মান মালিক অর্থ অস্টেন্সিবল ওনার, প্রতীয়মান মালিক অর্থ হলো যে প্রকৃত মালিক না। প্রতীয়মান মালিক অর্থ এমন একজন ব্যক্তি যে প্রকৃত মালিক না হয়েও যার মালিকানার সকল লক্ষণ আছে। 41 ধারায় প্রতীয়মান মালিক কর্তৃক সম্পত্তি হস্তান্তর নিয়ে আলোচনা করা হয়েছে। সরল বিশ্বাসে যারা কোনো সম্পত্তি গ্রহণ করেছে, যেমন ক্রয় করেছে তাদেরকে এবং জমি মালিককে সুরক্ষা দিতে 41 ধারায় প্রতীয়মান মালিক কর্তৃক সম্পত্তি হস্তান্তরের বিধান যুক্ত করা হয়েছে। এই ক্ষেত্রে সম্পত্তিটির 2 ধরনের মালিক থাকবে। কয় ধরনের? একটা দেখেন প্রতীয়মান মালিক, আর একটা হচ্ছে কি প্রকৃত মালিক। প্রতীয়মান মালিক যদি সম্পত্তি হস্তান্তর করে তাহলে পরবর্তীতে প্রকৃত মালিক উক্ত সম্পত্তি হস্তান্তর অস্বীকার করতে পারে না, কারণ প্রতীয়মান মালিকের ক্ষমতা দিছে কে? প্রকৃত মালিক। উপাদান সমূহ দেখেন যে 41 ধারা প্রয়োগের জন্য নিম্নলিখিত শর্তসমূহ আহ অপরিহার্য। হস্তান্তরকারী সম্পত্তি প্রতীয়মান মালিক হবে। প্রকৃত মালিকের বল দিবেন ব্যক্ত বা অব্যক্ত, এটা বললেন ব্যক্ত বা অব্যক্ত সম্পত্তিতে হস্তান্তর করেছে, হস্তান্তরটি প্রতিদানের মাধ্যমে সম্পাদিত হতে হবে, এটা গুরুত্বপূর্ণ। কিসের মাধ্যমে? প্রতিদান, মানে ওই প্রতীয়মান মালিক কিন্তু দান করলে হবে না, প্রতিদান গ্রহণ করতে। প্রতিদান ধরেন বিক্রয়,
জি। হস্তান্তর গ্রহীতা সরল বিশ্বাসের সম্পত্তিটি মূল্যের বিনিময়ে কিনে গ্রহণ করেছে। ওই যে যে কিনছে, সে সরল বিশ্বাসী কিনছে। সম্পত্তি হস্তান্তরে হস্তান্তরকারী ক্ষমতা ছিল তা জানতে যুক্তিসঙ্গত সচেতনতা সে অবলম্বন করেছে, এবং যে কিনছে সে জানতো যে যার কাছ থেকে সে কিনতেছে এর হস্তান্তরের ক্ষমতা আছে। তো উদাহরণে যদি আমরা চলে আসি, দেখেন, ক তার সম্পত্তি বিক্রয় করার জন্য খকে ক্ষমতা দিল, খরে দিছে যে তুমি আমার সম্পত্তি বিক্রয় করো, সে ধরেন কেয়ারটেকার। এই ক্ষেত্রে খ সম্পত্তিতে প্রতিমন মালিক হলো, বা সে হলো বেনামিদার মালিক, নাকি? জি। কোন সম্পত্তি যদি উক্ত প্রতিমান মালিক ক্ষয়ের নিকট থেকে, কোন ব্যক্তি যদি, সরি, কোন ব্যক্তি যদি উক্ত প্রতিমান মালিক ক্ষয়ের নিকট থেকে সম্পত্তিটি ক্রয় করে, মানে কেউ এসে সম্পত্তিটা ক্রয় করছে ক্ষয়ের কাছ থেকে, জি। তাহলে প্রকৃত মালিক ক তা পুনরুদ্ধার করতে পারে না। বুঝছেন? কারণ ক যদি সে পুনরুদ্ধারের আবেদন করে, তার যে এই যে দাবি, এটা বলে হোল্ডিং আউট বা অন্যায্য দাবি। দাবি, কারণ সে তো প্রথমে ক্ষমতা দিয়ে দিন। দিয়ে দিছে। তো 11 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল, দেখেন, দ্য ওয়ার্ড অস্টেন্সিবল ওনার রিফার্স টু ওনারশিপ বাই ওয়ে অফ ফিডিং দ্য গ্রান্ট বাই স্টোফেল। এটার অর্থ হলো ফিডিং দ্য গ্রান্ট বাই স্টোফেল, এর আগে আমরা বহু জায়গায় পড়েছি। জি। আমরা সাক্ষ্য আইনের 115 ধারায় পড়বো বা পড়েছি। জি। আমরা সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় আছে বলেন? ইলেকট্রিক বিল। 18 ধারায়। সরি, সুনির্দিষ্ট প্রতিকার সুনির্দিষ্ট আইনের প্রতিকার আছে আবেদন। 18 ধারায়। আর সম্পত্তি হস্তান্তর আইনের 41 আর 43। তো ফিডিং দ্য গ্রান্ট বাই স্টফেল মানে হলো যে সকার্যজনিত বাধা দ্বারা পূর্বের অশুদ্ধ হস্তান্তর সিদ্ধ হওয়া, বা শুদ্ধ হওয়া, সিদ্ধ হওয়াই বলে। মানে আমি একটা সম্পত্তি হস্তান্তর করছি, যেটা ওই মুহূর্তে হস্তান্তরের ক্ষমতা আমার ছিল না। পরবর্তীতে আমি যখন ক্ষমতা লাভ করছি, তখন আমি যার কাছে বিক্রি করছি তারে গিয়ে যদি বলি যে তুমি যে আমার সম্পত্তি, তুমি যে আমার কাছ থেকে কিনছিলা, এই কিনা তো ঠিক হয় নাই, কারণ ওই মুহূর্তে তো আমি মালিক ছিলাম না। এখন আমি মালিক হয়েছি, এখন আমার কাছ থেকে আবার কিনতে হবে। তখন এই বিষয়ে যদি আদালতে মামলা হবে, আদালতে মামলা হয়, আদালত বলবে যে ঠিক আছে, তুমি আগে যে মালিক ছিলা না, এটা আমিও বিশ্বাস করতেছি, বাট এখন তো মালিক হইছো, তাহলে পূর্বের যে অশুদ্ধ হস্তান্তর, তুমি যে এখন মালিক হইছো, তাহলে এটা এখন কি হয়ে গেল? সিদ্ধ সিদ্ধ হয়ে গেল। হয়ে গেল। এই ব্যাখ্যা যদি পড়ি, দেখেন, অস্টেন্সিবল ওনার বা প্রতীয়মান মালিক অর্থ হলো সে যে প্রকৃত মালিক না। প্রতীয়মান মালিক অর্থ এমন একজন ব্যক্তি যে প্রকৃত মালিক না হয়েও যার মালিকানার সকল লক্ষণ আছে। এইরূপ মালিকানার ক্ষেত্রে সকল জনিত বাধার দ্বারা অশুদ্ধ হস্তান্তর কি হয়? সিদ্ধ হয়। ওনারশিপ বাই ওয়ে অফ ফিডিং দ্য গ্রান্ট বাই স্টোফেল, হস্তান্তর করার কালে সত্য ছিল না, হস্তান্তরকারী এইরূপ দাবি করা হতে, হস্তান্তরকারী এইরূপ দাবি করা হতে এই নীতি দ্বারা বাড়িত হবে। তো 41 ধারা পুরোপুরি স্টোফেল না, স্টোফেলের মতো, বাট অ্যাকচুয়াল স্টোফেল আলোচনা করছিল 43 ধারায়। বুঝতে পারছেন? জি। এখন আমরা চলে আসি অন্যায্য কর্তৃত্ব দাবি, হোল্ডিং আউট। অলরেডি বুঝাইছি যে অন্যায্য কর্তৃত্ব দাবি কি। জি। কোন ব্যক্তির এমন আচরণ যা, যে বিষয়ে প্রকৃতপক্ষে তার কর্তৃত্ব নেই, সে বিষয়ে তার কর্তৃত্ব আছে বলে অন্য ব্যক্তির নিকট বিশ্বাস জন্মে। সকার্যজনিত বাধা বা প্রতিবন্ধ মতবাদ অনুযায়ী প্রথমোক্ত ব্যক্তিকে তদ্রূপ কর্তৃত্বের অস্তিত্ব অস্বীকার করা হতে নিবৃত্ত করা যেতে পারে। সম্পত্তি হস্তান্তর আইনের 41 ধারায় অন্যায্য কর্তৃত্ব মতবাদটি আলোচনা করা হয়েছে, এটা আন্ডারলাইন করেন। প্রতীয়মান মালিকের নিকট হতে সম্পত্তির হস্তান্তর গ্রহীতাকে প্রকৃত মালিক হতে সুরক্ষা দেওয়া হয়েছে, এটা আন্ডারলাইন করেন, এটা ভালো কথা। প্রতীয়মান মালিক হতে সম্পত্তির হস্তান্তর গ্রহীতাকে প্রকৃত মালিক হতে সুরক্ষা দেওয়া হয়েছে। হয়েছে, কারণ সে তো প্রতীয়মান মালিকের কাছ থেকে কিনছে। জি। এখন প্রকৃত মালিক যদি বলে যে না, তুমি যা কিনছো ওই বেচা কেনা ঠিকঠাক পাই নাই, এটা হলো হোল্ডিং আউট, অন্যায্য কর্তৃত্ব দাবি। যে ক্ষেত্রে প্রকৃত মালিক সম্পত্তি হস্তান্তরের কর্তৃত্ব কোনো প্রতীয়মান মালিককে দিয়েছে, দেখছেন, দিয়েছে, সেই ক্ষেত্রে প্রতীয়মান মালিক কর্তৃক সম্পত্তি হস্তান্তর করলে তিনি তিন পক্ষ আলোচনায় আসতে পারে, তিন পক্ষ আসতে পারে, একটা হলো প্রতীয়মান মালিক, যে কিনেছে। একটা হলো প্রকৃত মালিক, আর মূল্যের বিনিময়ে সম্পত্তির হস্তান্তর গ্রহীতা। বোঝা যাচ্ছে না? জি। তারপরে দেখেন যে যেহেতু মূল্যের বিনিময়ে হস্তান্তর গ্রহীতা প্রতীয়মান মালিকের নিকট থেকে সম্পত্তি গ্রহণ করেছে, এই ক্ষেত্রে যদি প্রকৃত মালিক দাবি করে যে উক্ত সম্পত্তির হস্তান্তর
করার কর্তৃত্ব সে প্রতিমন মালিককে দেয় নাই, সে এখন বলতেছে যে আমি দেই নাই, বাট অ্যাকচুয়ালি দিছিল। এবং যদি সে হস্তান্তর গ্রহীতার নিকট হতে সম্পত্তি উদ্ধার করতে চায়, তখন সে প্রকৃত মালিকের এমন দাবি হবে, এই যে আন্ডারলাইন করেন, অন্যায্য কর্তৃত্ব দাবি। অন্যায্য কর্তৃত্ব দাবি। দাবি বা কি, হোল্ডিং আউট। এবং স্বকার্যজনিত বা প্রতিবন্ধ মতবাদ অনুযায়ী প্রকৃত মালিক যে প্রতিমন মালিককে সম্পত্তি হস্তান্তর করার কর্তৃত্ব দিয়েছে তা অস্বীকার করা হতে বারিত করা হবে। মানে সে তো একবার ক্ষমতা দিছিল, এখন সে এটা অস্বীকার করতে পারবে না। পারবে না। ফলে সম্পত্তির হস্তান্তর গ্রহীতার নিকট হতে প্রকৃত মালিক সম্পত্তি উদ্ধারের অধিকারী হবে না। এইভাবে সম্পত্তির হস্তান্তর গ্রহীতাকে 41 ধারায় সুরক্ষা দেওয়া হয়েছে। তাহলে মহুয়া বিশ্বাস বলেন তো, অন্যায্য কর্তৃত্ব দাবি কাকে বলে? যদি কোনো সম্পত্তির মালিক যদি অন্য কাউকে পুরোপুরি একটা ক্ষমতা দেয় যে ওই সম্পত্তি হস্তান্তর করে, মানে যখন বা যদি ওই সম্পত্তি কেউ কিনতে চায়, তখন ওই ব্যক্তিটা যদি ওই সম্পত্তিটা তখন বিক্রি করে, ওই পাওয়ারটা তাকে দেওয়া হয়। এখন অন্য ব্যক্তির কাছে বিক্রি করার পরে পরবর্তীতে এই মালিক আবার দাবি করতে পারবে না যে তুমি তো আমার কাছ থেকে কিনো নাই, অন্য ওর কাছ থেকে কিনছিলাম, তো প্রকৃত মালিক ছিলাম না তখন। এটা হচ্ছে অন্যায্য করতে দিতে পারে। মানে একবার ক্ষমতা দেওয়ার পরে যখন কেনাবেচা হয়ে গেছে তারপর বলতে পারবে না। জি। সেলফ প্র্যাকটিসে যদি আমরা চলে আসি, দেখেন 3 নং প্রশ্নটা দেখি। কোনো ব্যক্তিকে প্রতিবান মালিক হতে হলে স্থাবর সম্পত্তিতে স্বার্থ আছে এমন ব্যক্তিটাকে সম্মতি দিয়েছে কিভাবে? ব্যক্তভাবে, আর একটা কি, অব্যক্তভাবে। 4 নম্বরও গুরুত্বপূর্ণ, 5 নম্বরও গুরুত্বপূর্ণ। 6 নম্বরটা পড়ি, যে প্রতীয়মান মালিক অস্টেন্সিবল ওনার কর্তৃক সম্পত্তি হস্তান্তর বাতিল যোগ্য। এখন বাতিল যোগ্য কখন? যখন, এই দেখেন ব্যাখ্যাটা দেখেন, প্রতীয়মান মালিক কর্তৃক সম্পত্তি হস্তান্তর বাতিলযোগ্য যদি প্রকৃত মালিক এটা প্রমাণ করতে পারে যে উক্ত প্রতীয়মান মালিককে সম্পত্তি হস্তান্তরের ক্ষমতা দেওয়া হয়নি। তা না হলে হস্তান্তরটি কি হবে? বৈধ। মানে যে, যিনি দাবি করতেছে তিনি যদি প্রমাণ করতে পারে যে তারে কোনো ক্ষমতা দেওয়া হয়। দেওয়া হয় নাই, সে নিজে নিজেই এটা করতে, তাহলে আবার এটা বাতিল যোগ্য। এই ধরনের প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে। সেটা হলো এই যে দেখেন 7 নং প্রশ্নটা, যে মালিক ব্যতীত অন্য কেহ কোনো কিছু দিতে পারে না, নেমো ড্যাট কোয়েড নন হ্যাবেট, এই নীতির ব্যতিক্রম হলো প্রতীয়মান মালিক কর্তৃক সম্পত্তি হস্তান্তর। তারপরে 8 নং প্রশ্ন এইভাবে আসতে পারে, যে সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় অন্যায্য কর্তৃত্ব দাবি হোল্ডিং আউট মতবাদটি সম্পর্কিত? 41 জন। 41 ধারায়। এবং এখান থেকে টিকা ও লিখিত পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আমরা চলে আসি ধারা 43, পরবর্তীকালে স্বত্বর্জনকারী কর্তৃক ক্ষমতাহীনভাবে হস্তান্তর। এটা হচ্ছে স্বকার্যজনিত বাধা বা স্টপেল নীতি, সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায়? 43। স্বকার্যজনিত বাধা হচ্ছে যে এরকম, যে একজন ব্যক্তি সে তার পিতার সম্পত্তি এখনো পায় নাই, তার পিতা এখনো বেঁচে আছে, কিন্তু সে তার পিতার সম্পত্তি সে নিজের বলে একজনের কাছে বিক্রি করে দিছে, এই সম্পত্তির মালিক সে, বাট অ্যাকচুয়ালি মালিক তো তার পিতা। পিতা। বিক্রি করে দেওয়ার পরে যখন তার পিতা মারা গেছে তখন তো আসলে উত্তরাধিকার সূত্রে সে মালিক হয়েছে। হওয়ার পরে এখন সে বলতেছে ওই লোকরে যে তুমি আমার এই সম্পত্তি তোমারে দেবো না। তো ওই লোক বলতেছে আপনি দিবেন না মানে আপনার কাছ থেকে তো আমি কিনে নিছি। তো ওই আগের বেচা কিনা হয় নাই। কেন হয় নাই? কারণ আগে তো আমি মালিক ছিলাম না, আমি কেমনে বেচবো? আমি মালিক এখন হইছি। এখন ধরেন যে কোনো পক্ষ মামলা করলো, ইনি করতে পারে উনিও করতে পারে, যেই করুক না কেন, মামলায় ইনি যদি বলে যে ইওর অনার আমি আগে মালিক ছিলাম না, বাবা মারা যাওয়ার পর মালিক হয়েছি, আগে তো আমার বিক্রির কোনো ক্ষমতা ছিল না, তো আদালত বলবে ঠিক আছে আগে তোমার বিক্রির ক্ষমতা ছিল না, এটা আমরাও বিশ্বাস করি, বাট এখন তো তুমি মালিক হইছো। জি হইছি। তাহলে পূর্বের যে অশুদ্ধ হস্তান্তর, এখন যে তুমি মালিক হইছো এটা এখন সিদ্ধ হয়ে গেল, এটাই বলে ফিরিং দা গ্রান্ট বাই স্টপেল। মানে পূর্বের অশুদ্ধ হস্তান্তর সিদ্ধ হওয়া, ফিডিং দা গ্রান্ট বাই স্টপেল, সম্পত্তি হস্তান্তর আইনের 43 ধারা। ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা, সাক্ষ্য আইনের 115, একই একই রকম বিধান।
তো এদিকে ক্রয় মূল্যের ক্রয়ের ক্ষেত্রেও কি হবে? দেখা গেছে বাবাই কিনে গেছে, বলছে মৌখিক কিনছি, হ্যাঁ। কিনে আবার বিক্রি করে গেছে আরেকজনের কাছে। পরবর্তীতে যাদের কাছ থেকে মৌখিক কিনছি বলছে, পরবর্তীতে ছেলে মেয়েরা ওই কিনে মানে ওর মূল্যের বিনিময়ে মানে অর্থের বিনিময়ে কিনছে। এখন যাদের কাছে তার বাবা বিক্রি করে গেছে, সেটা কি পরবর্তীতে এই স্টপেল দ্বারা আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরে আসতেছি, আসে সামনে এরকম বিধান। তো প্রথমে আমরা দেখি যে পরবর্তীকালে সত্ত্ব অর্জনকারী কর্তৃক ক্ষমতাহীনভাবে হস্তান্তর, সম্পত্তি হস্তান্তর আইনের 43 ধারায় ফিডিং দ্য গ্রান্ট বা স্টফেল নীতিটি আলোচনা করা হয়েছে। ফিডিং দ্য গ্রান্ট বা স্টফেল আহ অর্থ হলো সকার্যজনিত বাধার দ্বারা অশুদ্ধ হস্তান্তর কি হওয়া, সিদ্ধ হওয়া। তো এখানে আমরা যদি চলে আসি যে 43 ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি প্রতারণামূলক ভ্রান্ত বর্ণনার দ্বারা বল দিবেন কোনো একটি স্থাবর সম্পত্তি, কি সম্পত্তি, স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য ক্ষমতাবান বলে উপস্থাপন করে এবং মূল্যের বিনিময়ে হস্তান্তরের প্রস্তাব করে, অবশ্যই এটা হবে কিসের বিনিময়, মূল্যের বিনিময়, এবং হস্তান্তর করে এবং পরবর্তীতে চুক্তি বলবৎ থাকা অবস্থায় সেই সম্পত্তিতে স্বার্থবান হন, কেবল সেই অবস্থায় হস্তান্তর গ্রহীতা সম্পত্তিটির অধিকারী হবে। হস্তান্তর করার সময় সত্য ছিল না, হস্তান্তরকারী এরূপ দাবি ফিডিং দ্য গ্রান্ট বা স্টফেল নীতি দ্বারা পালিত করা হয়েছে। বুঝেন নাই অনেকে? উদাহরণ পড়লে ভালো বুঝতে পারবেন। দেখেন শর্ত সমূহ যদি একটু দেখি, যে হস্তান্তরকারী প্রতারণামূলক বা ভ্রান্তভাবে সম্পত্তি হস্তান্তরের ক্ষমতা আছে এমন বর্ণনা করেছে। 2 নং, হস্তান্তর গ্রহীতা এমন বর্ণনা অনুযায়ী সম্পত্তি গ্রহণের কার্য করেছে। তারপরে দেখেন মূল্যের বিনিময়ে সম্পত্তি হস্তান্তর হতে হবে, এটা অবশ্যই কি বিনিময় হতে হবে, মূল্যের বিনিময়ে। যে সম্পত্তি হস্তান্তর করতে হস্তান্তরকারী প্রস্তাব করেছিল এমন সম্পত্তিতে হস্তান্তরকারী পরবর্তীতে স্বার্থ অর্জন করেছে। মানে পরবর্তীতে সে যখন হস্তান্তর করছিল ওই মুহূর্তে তার কোনো সত্য ছিল না, কিন্তু পরবর্তীতে সে সত্য অর্জন করেছে। স্বার্থ হস্তান্তরের সময় হস্তান্তর চুক্তিটি বলবৎ থাকতে হবে। তো আমরা উদাহরণে চলে আসি, দেখেন উদাহরণটা ভালো বোঝা যাবে। যে কালিদাস নামক একজন হিন্দু তার পিতা খগেনের নিকট হতে পৃথক হয়ে বসবাস করার সময়, তার মানে এই লোকের নাম কালিদাস, পিতার নাম খগেন, চ, ছ, জ নামক 3টি জমি বিক্রয় করার ক্ষমতা তার আছে বলে উল্লেখ করলো। কালিদাস বলতেছে তিন তিন খণ্ড জমি, কি কি, চ, ছ, জ, এই 3টা বিক্রয় করার ক্ষমতা তার আছে, বাট অ্যাকচুয়ালি নাই। অ্যাকচুয়ালি ওই জমির মালিক কে, তার পিতা খগেন। এই বিশ্বাস অনুসারে গণেশ উক্ত জমি কালিদাসের নিকট হতে ক্রয় করলো। গণেশ ভাবছে যে আসলেই তার বিক্রয় করার ক্ষমতা আছে এবং গণেশ কিনে ফেলছে। তো কেনার পরে দেখেন দেখা গেল যে কালিদাস জমিটির মালিক নয়, সম্পত্তি বাটোয়ারার সময় তা তা ক্ষয়ের ভাগে পড়েছে, খগেনের ভাগে পড়ছে। খ তো তার পিতা, তো পিতা এটার মালিক তো পিতাই, কিন্তু খগেনের মৃত্যুর পর কালিদাস ওয়ারিশ হিসেবে জমিটি পেল। জমি পাইছে, কিন্তু জমি তো অলরেডি সে বিক্রি করে দিছে, কিন্তু খগেন মারা যাওয়ার পরে কালিদাস এই জমি পাইছে। এই ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর করতে কালিদাসকে বাধ্য করা যাবে এবং গণেশ উক্ত জমির দাবিদার হবে। হস্তান্তর করার সময় সত্য ছিল না, কালিদাসের এমন দাবি গ্রহণযোগ্য হবে না। এই বইয়ের উদাহরণগুলোতে লাস্টে কিছু কথা মানে অপূর্ণ, এটা আপনার একটু নিজের বুঝে নিতে হবে। কিভাবে? ধরেন ওই যে কালিদাস তো বিক্রি করে ফেলছে গণেশের কাছে, কিন্তু তার পিতা মারা যাওয়ার পর কালিদাস ওই জমির মালিক হয়েছে। এখন সে যদি গণেশকে বলে যে না তোমার আমি আর দেব না, কারণ আগে তো আমার বাবা মার মালিক ছিল, আমি তো মালিক মাত্র হইলাম। তো এই ক্ষেত্রে মামলায় যেই করুক না কেন, যদি মামলায় উঠে আসে যে কালিদাস আগে মালিক ছিল না এখন মালিক হয়েছে, তাহলে পূর্বের যে অশুদ্ধ হস্তান্তর বর্তমানে সেটা কি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। বুঝছেন? ভালো তো আছি, আপনি ফর্ম পূরণ করেন না কেন? আপনারা এই যে শাকিলেরটা তো করে দিছি, কাগজপত্র নিয়ে আসেন। সার্টিফিকেট তো এই জায়গায় দরকার নাই, এই জায়গা তো আপনার নাম্বার, আপনার অনলাইনের ইয়ে আছে না। না, না, আপনার
চিন্তা করেন, আপনি কি পেমেন্ট করবেন? 1200 টাকা তো এমনি খাওয়াই খরচ করেন, সমস্যা কি? আচ্ছা, সেলফ প্র্যাকটিস দেখেন। আম, সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় সকার্যজনিত বাধার দ্বারা অশুদ্ধ হস্তান্তর সিদ্ধ হওয়া ফিডিং দ্য গ্রান্ট বা স্টফেল নীতিটি আলোচনা করা হয়েছে? কত ধারায়? 43 ধারায়। 2 নং প্রশ্নটা দেখেন। ফিডিং দ্য গ্রান্ট বা স্টফেল নীতিটি প্রযোজ্য হবে যখন হস্তান্তরটি করা হয় কি কিভাবে? এটা গুরুত্বপূর্ণ, প্রতারণামূলক ভাবে বা ভ্রান্ত ভাবে। 4 নম্বরে দেখেন, সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় ত্রুটিপূর্ণ সত্ত্বের অধিকারী কর্তৃক জি সরল বিশ্বাসে কোনো উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়েছে? এটা গুরুত্বপূর্ণ, দেখেন এটা আমরা পড়ি না, এটা বলছে 51 ধারায়। কি বলছে ব্যাখ্যাটা একটু পড়ি দেখেন। যে ক্ষেত্রে বিবাদী স্থাবর সম্পত্তিটি নিজের বলে মনে করে সৎ এবং সরল বিশ্বাসে কোনো উন্নয়ন করেছে, সেই ক্ষেত্রে বাদীকে বাধ্য করা যেতে পারে বিবাদী যে উন্নয়ন করেছে তার জন্য তাকে ভাতা বা অ্যালাউন্স দিতে। যেমন কোনো ব্যক্তি সরল বিশ্বাসে কোনো একটি জমিকে নিজের বলে বিশ্বাস করলো এবং সেখানে বৃক্ষরোপণ করে উন্নয়ন করলো, দেখছেন? জি পরবর্তীতে প্রকৃত মালিক উক্ত ব্যক্তিকে উচ্ছেদ করলো, সে উক্ত উন্নয়নের জন্য যে খরচ করেছে তা পাওয়ার অধিকারী হবে। এটা বলছে 51 ধারায়। মানে একজন ব্যক্তি সে দাবি করছে এটা হলো তার জমি, এই দাবি করে সে জায়গায় সে চাষাবাদ টাষাবাদ করছে, এখন যে প্রকৃত মালিক সে এসে তার উচ্ছেদ করছে। উচ্ছেদ সে করতেই পারে, বাট এখানে যে উন্নয়ন সে করছে এই উন্নয়নের খরচ পাওয়ার সে অধিকারী। এটাই বলছে কত ধারায়? 51 ধারায়। এটা হচ্ছে যে উন্নয়নমূলক যে সরকার করা যাবে তো মধ্যস্থতা বা তো দেখেন আমরা মোটামুটি এখানে যে বিষয়গুলো পড়লাম সেটা হলো, প্রথমে পড়লাম, আজকে শুরু করলাম নির্বাচন মতবাদ 35। তারপরে যার সীমিত স্বার্থ আছে সে বিশেষ ক্ষেত্রে স্থানান্তর করতে পারে মূল্যের বিনিময়ে 38। প্রতীয়মান মালিক কর্তৃক হস্তান্তর অস্টেন্সিবল ওনার 41। আর এরপরে স্টোফেল কত? 43। আর তারপরে পেলাম এই যে যদি কোনো উন্নয়ন করে উন্নয়নের খরচ পাওয়ার অধিকারী, এটা কত? 51। 2 মিনিট বিরতি, তারপরে আমরা অগ্রাধিকার নীতি পড়া শুরু করবো ইনশাল্লাহ। আমরা দেখেন অগ্রাধিকার নীতি বা ডক্ট্রিন অফ প্রায়োরিটি। অগ্রাধিকার নীতি হলো যে একই জমি দুইজনের কাছে বিক্রি করছে এবং দুইটাই নিবন্ধিত, দুই দুই দুইটা দলিলই কি কইছে? নিবন্ধিত। তাহলে এই ক্ষেত্রে দেখবে যে কোন দলিলটা আগে সম্পাদিত হয়েছিল। রেজিস্ট্রেশন দুইটা যে সময় হোক না কেন, আগে দেখবে যে দলিল দুইটাই যদি নিবন্ধিত হয় তাহলে দেখবে যে কোন দলিলটা আগে সম্পাদিত হয়েছিল, মানে যে আগে কিনছিল সে অগ্রাধিকার পাবে। এরকম একটা কাহিনী তো এটারে বলে ডক্ট্রিন অফ প্রায়োরিটি। কাহিনী পরে শুনবানি, আগে এই জায়গায় আসি। দেখেন সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 48 ধারায়, আন্ডারলাইন করেন, 48 ধারায় অগ্রাধিকার সম্পর্কিত বিধান করা হয়েছে। কত ধারায়? 48 ধারায়। তো দেখেন রেজিস্ট্রেশন আইন 1908 এর 50 ধারায়, এটা হলো রেজিস্ট্রেশন আইন 1908 এর 50 ধারায়। সম্পত্তি হস্তান্তর আইন এর 78 ধারায় এই নিয়মের কিছু ব্যতিক্রম আলোচনা করা হয়েছে। তো মূল যে নীতিটা সেটা আছে সম্পত্তি হস্তান্তর আইনের 48 ধারায়। আর এই যে 48 ধারায় যে অগ্রাধিকার নীতি, এটার ব্যতিক্রম আলোচনা করছে কোথায়? রেজিস্ট্রেশন আইনের 50 ধারায় এবং সম্পত্তি হস্তান্তর আইনের 78 ধারায়। এ হলো কথা। এখন দেখেন সম্পত্তি হস্তান্তর আইনের 48 ধারায় অগ্রাধিকারের নীতি আলোচনা করা হয়েছে। একের পর এক হস্তান্তরের মাধ্যমে একই স্থাবর সম্পত্তিতে একাধিক অধিকার সৃষ্টি করা হলে উক্ত ক্ষেত্রে প্রশ্ন দেখা দেয় উক্ত সৃষ্ট অধিকারগুলোর মধ্যে কোনটি অগ্রাধিকার পাবে। এই ক্ষেত্রে নীতি হলো গোল দিবেন, প্রথমে সৃষ্ট অধিকার পরবর্তীতে সৃষ্ট অধিকারের উপর অগ্রাধিকার পাবে। মানে প্রথমে যার কাছে বিক্রি করছে সেটা অগ্রাধিকার পাবে। কিন্তু উইলের ক্ষেত্রে কিন্তু উল্টা, মনে আছে আপনাদের? মুসলিম লতে উইল পড়ছিলাম যে উইলের ক্ষেত্রে পরে যারা দিছে সেটা সেটা প্রাধান্য পাবে। অগ্রাধিকারের নীতিটি ল্যাটিন ম্যাক্সিম উই প্রায়র ইস টেম্পোরে পোটিওর ইস জুরে, যার অর্থ হলো
আন্ডারলাইন করবেন, সময়ে যিনি আগে, আইনে তিনি উৎকৃষ্ট। হি হু ইজ প্রায়র ইন টাইম ইজ স্ট্রঙ্গার ইন ল, বা সময় যিনি প্রথম, আইনে তিনি জয়লাভ করবে। হি হু ইজ প্রায়র ইন টাইম শ্যাল প্রিভেইল ইন ল, অর্থাৎ হস্তান্তরের মাধ্যমে যার অধিকার প্রথমে সৃষ্টি করা হয়েছে তার অধিকার পরবর্তীতে যার বরাবর অধিকার সৃষ্টি করা হয়েছে তার অধিকারের উপর অগ্রাধিকার পাবে। উদাহরণটা পড়লে বোঝা যাবে। দেখেন যে কোন স্থাবর সম্পত্তিতে প্রথমে কয়ের বরাবর বন্ধক দেওয়া হয়েছে। প্রথমে বন্ধক দিছে কারে? করে। পরবর্তীতে ক্ষয়ের বরাবরে বন্ধক দেওয়া হয়েছে, মানে একই সম্পত্তি বন্ধক রাখছে দুইজনের কাছে। প্রথমে দিছে কর কাছে, পরে রাখছে ক্ষয়ের কাছে। এই ক্ষেত্রে একই জমিতে দুইজনের রেহেনের অধিকার, রেহেনার বন্ধক একই, রেহেনার বন্ধক একই, একই জমিতে দুইজনের রেহেনের অধিকার একত্রে প্রয়োগ করা যায় না, এবং এই কারণে প্রথম হস্তান্তর এবং দ্বিতীয় হস্তান্তরের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। এই ক্ষেত্রে যেহেতু কয়ের বরাবর প্রথম হস্তান্তর, সুতরাং ক সময়ের দিক থেকে প্রথম এবং আইনে ক জয়লাভ করবে। এই কারণে কয়ের বরাবর সৃষ্ট বন্ধক ক্ষয়ের বরাবর সৃষ্ট বন্ধকের উপর অগ্রাধিকার পাবে। বুঝছেন? এখন দেখেন সম্পত্তি হস্তান্তর আইনের 48 ধারায় বিধান করা হয়েছে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি কর্তৃক একই স্থাবর সম্পত্তিতে বিভিন্ন সময় একাধিক অধিকার সৃষ্টি অভিপ্রায় করে এবং এমন অধিকার সময় একত্রে একই সময়ে পরিপূর্ণভাবে বলবৎ বা প্রয়োগ করা যায় না, তখন পূর্ববর্তী হস্তান্তর গ্রহীতাকে বাধ্য করে না এমন কোন চুক্তি বা সংরক্ষণ অবর্তমানে পরবর্তীতে সৃষ্ট প্রত্যেকটি অধিকার পূর্বে সৃষ্ট অধিকার সময়ের অধীন হবে। সম্পত্তি হস্তান্তর আইনের ভাষা সর্বদাই একটু এদিক সেদিক, মানে মূল বেয়ার এক করতে গেলে আপনার মনে হবে যে এতে কঠিন আর নাই। তা মূল কথা হলো যে একবার যদি কোনো সম্পত্তি আপনি একাধিক জনরে দেন, তাহলে প্রথম যারে দিছিলেন সেটা প্রাধান্য পাবে, এ হলো কথা। আরো সমস্যা কি জানেন, এই আইনগুলো যখন তৈরি করছে ওনাদের উচিত যে ধারাটা উনি লিখছে যে কোনো আইনের বিধান উদাহরণ পড়লে ক্লিয়ার হয়। ওই এই জায়গা সবগুলোর সাথে উদাহরণ নাই, ধারায় উনি ব্যাখ্যা দিয়ে রাখছে কিন্তু কোনো উদাহরণ টুদাহরণ কিছু দেয় নাই। উদাহরণ দিলে এটা আরো বুঝতে সুবিধা হতো। উদাহরণ এই যে দেখেন, কখন অগ্রাধিকারের প্রশ্ন উত্থাপিত হয়? একই স্থাবর সম্পত্তি হইতে হবে এবং উক্ত স্থাবর সম্পত্তিতে বিভিন্ন সময় হস্তান্তরের মাধ্যমে একাধিক স্বত্ব বা অধিকার সৃষ্টি হবে। একাধিক ষষ্ঠ বা দাঁড়ান একটু, হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, হস্তান্তরের মাধ্যমে সৃষ্ট অধিকার সমূহ একই প্রকার হতে হবে। একই প্রকার মানে হলো একজনের কাছে বিক্রি করছেন একজনের কাছে বন্ধক দিচ্ছেন, এটা হবে না। হয় দুইটা বিক্রি, তিনটে বিক্রি, নাহলে তিনটে বন্ধক। বুঝছেন? হস্তান্তর গুলো বা অধিকার গুলো বিভিন্ন তারিখে সৃষ্ট হতে হবে। একই দলিল বা একসঙ্গে হলে চলবে না, বিভিন্ন তারিখে, এক তারিখে হলে তো আর হবে না। হস্তান্তর বা সৃষ্ট অধিকার সমূহ পরিপূর্ণ বা আইন সিদ্ধ হতে হবে। উক্ত সৃষ্ট অধিকার সমূহ একত্রে একই সময় সম্পূর্ণভাবে বলবৎ বা প্রয়োগ করা যাবে না, এবং এর ফলে সৃষ্ট অধিকার বা হস্তান্তরের মধ্যে দ্বন্দ্ব বা সংঘাত সৃষ্টি হবে। তো দেখেন যেটা বলছে এটা হচ্ছে বন্ধ পেলে এক তিনজনের বন্ধ হইতে হবে। হ্যাঁ, আর দলিল হইতে তিনটাই বিক্রয় হলে তিনটে বিক্রয়। যদি বিক্রয় হয় যে প্রথমে ক্যান্সেল তারা প্রভাবিত হবে। জি, এসব সৃষ্ট অধিকার বা সত্যগুলো যদি একই সঙ্গে কার্যকর করা সম্ভব না হয় তবে তার সত্য কার্য তবে কার সত্য কার্যকর হবে তার নির্ধারণের জন্য অগ্রাধিকারের প্রশ্ন দেখা দেয়। অর্থাৎ দুই বা ততোধিক হস্তান্তরের মধ্যে যদি সংঘাত দেখা দেয় এবং একটির আইনানুগ কার্যকারিতা নষ্ট না করে যদি অপরটি কার্যকর না করা যায় তবেই অগ্রাধিকারের প্রশ্ন দেখা দেয়। এখন আমরা চলে আসি, দেখেন নিবন্ধিত দলিলের ক্ষেত্রে অগ্রাধিকার। নিবন্ধিত দলিল, যদি কোনো দলিল রেজিস্ট্রেশন আইন অনুযায়ী নিবন্ধন করা বাধ্যতামূলক হয় এবং যদি তা রেজিস্ট্রেশন না করা হয় তাহলে এমন দলিল গ্রহণযোগ্য হবে না এবং পরবর্তী কোনো রেজিস্ট্রি দলিলের উপর অগ্রাধিকার পাবে না। অর্থাৎ একই বিষয় নিয়ে যদি দুইটা হস্তান্তর করে,
এবং ওই দুইটা হস্তান্তরের ক্ষেত্রে যদি রেজিস্ট্রেশন দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হয়, তাহলে আগে পরে যাই হোক না কেন যেটা রেজিস্ট্রেশন হয়েছে সেটা প্রাধান্য পাবে নাকি? ঠিক আছে। ধরেন আপনি প্রথম বিক্রি করছিলেন যার কাছে, ওই দলিল রেজিস্ট্রেশন করা ওই সময় আইনে ছিল, করেন নাই, এরপর কয়দিন পর আর একজনের কাছে সেম জমি বিক্রি করছেন, ওইটা আবার রেজিস্ট্রিকৃত হয়েছে, তাহলে প্রাধান্য পাবে কোনটা? যেটা পরে রেজিস্ট্রেশন কিন্তু হয়েছে সেটা, কারণ আগেরটা কি রেজিস্ট্রেশন কিন্তু হয় নাই। কিন্তু যদি এই যে দেখেন, কিন্তু যদি উভয় দলিল রেজিস্ট্রি করা হয় তবে তা সম্পাদনের তারিখ হতে কার্যকর হবে রেজিস্ট্রির তারিখ হতে। মানে দুইটা দলিলই আপনার রেজিস্ট্রিকৃত, তাহলে এখন দেখা হবে যে দুইটার মধ্যে কোনটা আগে এক্সিকিউট করছেন, যেটা আগে এক্সিকিউট করছেন সেটা প্রাধান্য পাবে। যদি একই সম্পত্তি বিষয়ে একাধিক অধিকার সৃষ্টি করতে একাধিক দলিল সম্পাদন করা হলে এবং উভয় দলিল নিবন্ধিত হলে যে দলিলটি প্রথমে সম্পাদিত হয়েছে সেটাই অগ্রাধিকার পাবে। এই ক্ষেত্রে রেজিস্ট্রেশনের তারিখ বিবেচ্য বিষয় না, বরং সম্পাদনের তারিখটি মুখ্য হবে। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। কোনটা মুখ্য হবে বলেন? সম্পাদনের যেটা তারিখ আগে এই সম্পাদন করবে সেটা হবে না, যেটা সম্পাদনের তারিখ সম্পাদনের তারিখ হবে না। এখানে একটা মামলার রেফারেন্স আছে দেখেন, আহ আজিজ উদ্দিন বনাম আবু তালেব 35 DLR 1983 360 পেজ। জি, তো বসিরুন নেসা তার এক খণ্ড জমি 3000 টাকায় বিক্রয়ের জন্য আজিজ উদ্দিনের সাথে বায়না চুক্তি করেছিল। জি, এই জায়গা জমির মালিককে বলছিলেন না স্যার। বসিরুন নেসা বিক্রি করছে কার সাথে, বায়না চুক্তি করছে কার সাথে? আজিজ উদ্দিনের সাথে। কয় টাকার বিনিময়ে? 3000 টাকা। বায়না চুক্তির মূল্য হিসেবে 1000 টাকা গ্রহণ করে বসিরুন্নেসা আজিজউদ্দিনের বরাবর 19/9/63 তারিখে একটি বায়না চুক্তি এগ্রিমেন্ট ফর সেল সম্পাদন করেছিল। তো তাহলে মোট বিক্রি করার তারিখ মানে মোট বিক্রি করবে কত টাকায়? 3000, কিন্তু বায়না নিছে কত টাকা? 1000, এবং বায়না চুক্তি সম্পাদিত হয়েছে 19/9/63। এটা হলো কন্ট্রাক্ট ফর সেল। একটা আমরা সামনে পড়বো, এটা এগ্রিমেন্ট ফর সেল লেখছে, অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট ফর সেল। একটা জমি বিক্রয়ের সময় দুইটা চুক্তি হয়, একটা হলো বিক্রয় চুক্তি আর বায়না চুক্তি, আর একটা হলো বিক্রয় চুক্তি। বায়না চুক্তি হলো প্রথমে যে বায়না নিছে আর পরে যখন দলিল করে দেন ওটাদের বলে কি বিক্রয় চুক্তি। এই যে দেখেন, তাহলে এখানে কি ওই বেচা কেনাটা কি কনফার্ম হয়েছে? 100% হয়েছে? না, কেবল কি হয়েছে? চুক্তি হয়েছে, বায়না চুক্তি হয়েছে। আচ্ছা, তার রেজিস্ট্রেশন যখন হয়েছে ওটা হচ্ছে বিক্রয় চুক্তি। জি, 22/8/1964 তারিখে একটি বিক্রয় চুক্তি বা কবলা দলিল ডিড ফর সম্পাদন করেছিল। মানে সে এই যে যেটা আহ, আজিজউদ্দিনের কাছে দিল, এটা সে ডিড ফর সেল পুরোপুরি বিক্রয় করে দিল কবে? 22/8/1964। তাহলে বায়না চুক্তি হয়েছিল কবে? 19/9/1963। আর বিক্রয় চুক্তি হলো কবে? 22/8/1964। জি শাকিল। ঠিক আছে। বসিরন নেসা উক্ত একই জমি 3/2/1964 সালে আবু তালিবের নিকট 1500 টাকায় বিক্রয় করেছিল। জি, তাহলে আজিজউদ্দিনের কাছে বিক্রয় করছে 22/8/64-তে, জি, আর আবু তালেব আবু তালেবের কাছে বিক্রি করছে কবে? 3/2/64। এবং উক্ত তারিখে একটি কবলা দলিল সম্পাদন করেছিল। আজিজউদ্দিনের কবলা দলিলটি আবু তালেবের কবলা দলিলের পূর্বে নিবন্ধিত হয়েছিল। এখন আজিজউদ্দিনের প্রথম যার কাছে বিক্রি করছিল তার কবলা দলিলটা নিবন্ধিত হয়েছিল আগে, আর আবু তালেবেরটা নিবন্ধিত হয়েছিল পরে। বাট এখানে একটা জিনিস দেখেন, আগে পরে হইলো, বাট কোনটা আগে এক্সিকিউট হয়েছে, বিক্রয়টা সম্পাদিত হয়েছে কোনটা আগে বলেন তো? আবু তালেবেরটা আবু তালেব হলো 3/2/64-তে বিক্রি হয়েছে, আর আজিজউদ্দিনটা হয়েছে 22/8/64। এখন দুইটাই যদি নিবন্ধিত হয় তাহলে প্রাধান্য পাবে কোনটা? আগে যেটা হয়েছে যে আবু তালেবের, আবু তালেবেরটা জি, নাকি? জি, জি, এই যে দেখেন
আদালত সিদ্ধান্ত প্রদান করেন যে যদিও আজিজউদ্দিনের কবলা দলিলটি আবু তালিবের কবলা দলিলের পূর্বে নিবন্ধিত, তবুও আবু তালেবের কবলা দলিলটি অগ্রাধিকার পাবে, কারণ আবু তালেবের কবলা দলিলটি সম্পাদনের তারিখ 3/2/1964। আজিজউদ্দিনের কবলা দলিলের পূর্বে সম্পাদনের তারিখ এটা কত, 22/8/1964। কোন নিবন্ধিত দলিল নিবন্ধনের তারিখ হতে না বরং সম্পাদনের তারিখ হতে কার্যকর হয়। এই কারণে বিবাদী আবু তালেব উক্ত সম্পত্তিতে কবলা দলিল সূত্রে সত্য অর্জন করেছে। কাহিনী বুঝছেন কিনা? জি জি, এখানে আমি তো লেভেলটা আগেই রেজিস্ট্রেশন হয়ে গেছে, যেদিন বিক্রয় নিশ্চয়ই ওই দিনই রেজিস্ট্রেশন হয়ে গেছে। আজিজউদ্দিনের কাছে বায়না চুক্তি আগে করছে, বাট আজিজউদ্দিনের কাছে বিক্রয় করছে 22/8 গিয়ে, 8 মাসে যাই। আর আবু তালেবের কাছে বিক্রি করছে মার্চ ওই যে 3/2-তে। তাহলে এই জায়গা দুইটাই যদি নিবন্ধিত হয়, যার কাছে আগে করছে সেটা প্রাধান্য পাবে। কিন্তু এখানে তো রেজিস্ট্রেশন হয়ে গেছে আবু তালেবের। বুঝছেন? এখানে কিন্তু কন্ট্রাক্ট ফর সেল করছিল, মানে বায়না চুক্তি, সেটা আবু তালেবের তার ক্ষেত্রে কন্ট্রাক্ট ফর সেল কবে করছে সেটা বলে নাই, না। কিন্তু আজিজউদ্দিনের ক্ষেত্রে কন্ট্রাক্ট ফর সেল কবে করছে সেটা বলছে। কন্ট্রাক্ট ফর সেল যেদিনই করুক না কেন, দেখতে হবে মূল দলিল হইছে কবে। তো এক্ষেত্রে তাহলে আপনার আলোচনা করতে হবে সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারা, 48 ধারা। তাহলে আপনি দেওয়ানি মামলা করেন বা ফৌজদারি মামলা, যে জায়গায় দুই দলিল দেখাইছে, তাহলে আপনি যদি সম্পত্তি হস্তান্তর আইনের 48 ধারা না জানেন, তাহলে আপনি কোর্টে গিয়ে উকিল হিসেবে কিভাবে কথাই তো বলতে যুক্তি তর্ক দেখাবেন বা আদালতে সন্তুষ্ট করবেন? বুঝতে পারছেন? পারি। তো তাহলে আমরা ব্যতিক্রম সমূহতে আসি। এর কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো অগ্রাধিকার নীতির ব্যতিক্রম আছে। রেজিস্ট্রেশন আইন 1908-এর 50 ধারায় পরবর্তীতে নিবন্ধিত দলিলকে পূর্ববর্তী অনিবন্ধিত দলিল যার নিবন্ধন বাধ্যতামূলক না তার উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। বুঝেন নাই বোধহয়? না, পরবর্তীতে নিবন্ধিত দলিল মানে যে দলিলটা পরে হয়েছে সেটা হচ্ছে নিবন্ধিত, আর পূর্বে অনিবন্ধিত দলিল, পূর্বে যে দলিলটা হয়েছে সেটা হচ্ছে অনিবন্ধিত এবং যার নিবন্ধন বাধ্যতামূলক ছিল না তার উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। তার মানে আপাতত এটা মনে রেখেন, একই বিষয়ে যদি দুইটা দলিল থাকে, একটা নিবন্ধিত আর একটা অনিবন্ধিত, কিন্তু যেটা নিবন্ধিত সেটা হইতে পারে, সমস্যা নাই, প্রাধান্য পাবে কোনটা, অনিবন্ধিত। যেটা নিবন্ধিত সেটা। নিবন্ধিত হয়েছে। অনিবন্ধিত কে এই যে সব কি বলবো, দেওয়ানি কথা চলবে। এখানে বলছে যে অনিবন্ধিত দলিল যার নিবন্ধন বাধ্যতামূলক না তার উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরবর্তীতে নিবন্ধিত দলিলকে পূর্ববর্তী নিবন্ধিত দলিল যার নিবন্ধন বাধ্যতামূলক না তার উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। মানে কি, নিবন্ধিত দলিলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কার উপর? অনিবন্ধিত দলিলের উপর। কথাটা উল্টা করে, মানে উল্টা না, মানে আমাদের বুঝতেই হবে, কিন্তু লেখছে উল্টো স্যার যেটা বলছে। এছাড়া এটা হলো রেজিস্ট্রেশন আইনের 50 ধারা, বুঝছেন? জি। এছাড়া এই সম্পত্তি হস্তান্তর আইনের 78 ধারা, মানে যে আইন আমরা পড়তেছি, জি এই আইনের 78 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে পূর্ববর্তী বন্ধক গ্রহীতার প্রতারণা, ভুল উপস্থাপন, চরম অবহেলার মাধ্যমে অন্য ব্যক্তিকে বন্ধকি সম্পত্তি জামানতের অর্থ পরিশোধ করে, সেক্ষেত্রে পরবর্তী রেহেন গ্রহীতার রেহেনের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত পূর্ববর্তী রেহেনের টাকার দাবি স্থগিত থাকবে। কিছুই বোঝা যায় নাই নাকি? কিছুই বোঝা যাচ্ছে না। আমরা আগে উদাহরণ পড়ি, তারপরে এটা বুঝতে পারবো, তারপরে মূল আইন বুঝতে পারবো। দেখেন, ক, তার এক খণ্ড জমি 15,000 টাকায় প্রথমে ক্ষয়ের নিকট বন্ধক রেখেছে। বুঝেন? জি ক স্যার। বন্ধক দিছে কার কাছে? ভয়ের কাছে কয় টাকায়? 15,000 টাকা। 15,000 টাকায়। পরবর্তীতে গ উক্ত জমি বন্ধক গ্রহণের জন্য ক কে 10,000 টাকা দিতে চায়। গ বলছে যে তোমার জমি আমি বন্ধক রাখবো, তোমার আমি 10,000 টাকা দিচ্ছি, বাট অলরেডি ওই জমি বন্ধক দেওয়া আছে কার কাছে? কার কাছে আছে? জি এই জমিতে কোনো দায় বা অন্যত্র বন্ধক আছে কিনা সেটা গ ক্ষয়ের নিকট জানতে চাইলে খ বন্ধকের বিষয়টি গ কে উল্লেখ করে না। গ তো 10,000 টাকা দিতে চাইছে, গ জিজ্ঞেস করছে যে এই খ তুমি জানো নাকি যে ক এর জমি, এই জমিটা আমি 10,000 টাকা দিয়ে রাখতে চাই, কিন্তু এই জমিকে আর কারো কাছে বন্ধক দেওয়া আছে কিনা তুমি জানো কিনা? জি ক বলতেছে যে না আমি জানি না। বুঝছেন? জি এবং বলে যে সম্পত্তিটির কোনো বন্ধক নাই, বাট অ্যাকচুয়ালি বন্ধক রাখছে কে? নিজে। সে। জি
এই ক্ষেত্রে ক্ষয়ের উপর অগ্রাধিকার পাবে। এই ক্ষেত্রে যদি বন্ধক রাখে 10,000 দিয়া, ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন উঠে তাহলে প্রাধান্য পাবে কারটা? ঘরটা। পরে যারে দিছে গ গড়টা প্রাধান্য পাবে। কেন? কারণ সে যখন বন্ধক রাখে সে ও প্রথম জনে জিজ্ঞেস করছিল, কিন্তু সে কি করছে? লুকাইছে, অস্বীকার করছে, এই কারণে গড়টা প্রাধান্য পাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? জি। এবার যদি 78 ধারা উপরে যেটা আমরা বুঝি নাই, এবার যদি পড়ি এটা বুঝবেন। দেখেন একটু, যে 78 ধারায় বিধান করা হয়েছে যে যে ক্ষেত্রে পূর্ববর্তী বন্ধক গ্রহীতাকে ক- ক ক অ- প্রতারণা, ভুল উপস্থাপন, চরম অবহেলার মাধ্যমে অন্য ব্যক্তিকে বন্ধকি সম্পত্তির জামানতের অর্থ পরিশোধ করে, সেক্ষেত্রে পরবর্তী রেহেন গ্রহীতা রেহেনের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত পূর্ববর্তী রেহেন গ্রহীতা রেহেনের টাকার দাবি স্থগিত থাকবে। এবার বুঝছেন? তাহলে বন্ধক টাকা দাবি করতে হবে না, মানে ঘর টাকা পয়সা দাবি তো করতে পারবে, কিন্তু আগে পরিশোধ করবে হচ্ছে গড়টা। গড়টা। গড়টা যখন শুধানো হয়ে যাবে তারপর তার দাবি। তারপরে ঘর পাইছে। বুঝেন নাই? না স্যার, বুঝতে পারছি, ঘর মানে আগে গ প্রাধান্য পাবে আগে, কারণ আগে কর কাছ থেকে বন্ধকের টাকা আদায়ের সুযোগ সবার আগে হচ্ছে গড়। গড় 10,000 দেওয়ার পরে তারপরে পাবে হচ্ছে তারপরে কথা কর। বলতে পারবে। জি, কারণ সেই তো প্রতারণা করছে, আমি জানি না পারার কাছে নাই। বুঝতে পারছেন? জি স্যার, বুঝলি তো স্যার, কিন্তু বাসা যাওয়ার পরে বুঝলি। বাসায় যাওয়ার পরে তো এমনি মানুষের মনে থাকে না, আর আপনার তো সবসময় খাই 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 চিন্তা, বেশি খাইলে তো ঘুম আসে। দেখেন, আদালতের ডিক্রি বা আদেশ 48 ধারার অগ্রাধিকার নীতি অপ্রযোজ্য করে দিতে পারে। এটা গুরুত্বপূর্ণ। আদালতের ডিক্রি বা আদেশ, অর্থাৎ আদালতের ডিক্রি বা আদেশের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। 4, 5, 6 বাদ দেন, পড়া লাগবে না, আমরা ওই ব্যতিক্রম এতটুকু জানলেই হবে। 4, 5, 6 আছে না? জি। দরকার নেই। বিগত বছর প্রশ্ন দেখেন, সময়ের দিক থেকে যিনি প্রথম হবেন, আইনের দিক থেকে তিনিই সুবিধা পাবেন। দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর কোন ধারায় এই বিধান আছে? 48। বুঝছেন? মামলা প্রক্রিয়াধীন অবস্থায় সম্পত্তি হস্তান্তর, ট্রান্সফার অফ প্রপার্টি পেন্ডিং সুট, মানে একটা সম্পত্তি নিয়ে, একটা স্থাবর সম্পত্তি নিয়ে মামলা চলমান আছে, এমন সময় মামলা যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হচ্ছেন, যদি আপনি এই সম্পত্তিটা আপনি বিক্রি করে দেন, তাহলে ওই বিক্রয় বা ওই হস্তান্তরটা বাতিল বলে গণ্য হবে। কিভাবে? দেখেন, যে আমি বেদখল হইয়া আমি দখল পুনরুদ্ধারের মামলা করছি ফেরদৌসের বিরুদ্ধে, ফেরদৌস ওই জমির দখলে আছে। এখন মামলা চলমান থাকা অবস্থায় ফেরদৌস যদি ওই জমি আরেকজনের কাছে বিক্রি করে দেয়, তাহলে আমি যদি মামলায় জিতি, জেতার পরে ফেরদৌস যার কাছে হস্তান্তর করছিল, এই ফেরদৌস কর্তৃক হস্তান্তরটা কি হিসেবে গণ্য হবে? বাতিল বলে গণ্য হবে। বুঝতে পারছেন? কিন্তু আপনি যার কাছে বিক্রি করছেন মামলা চলমান থাকা অবস্থায়, দিলাম, হ্যাঁ সেই দলিল বাতিল হতো, হ্যাঁ কার্যকরিতা। হ্যাঁ, এটাই হচ্ছে ডক্ট্রিন অফ লিজ পেন্ডেন্স, সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারায় বলেছে। দেখেন, বিচারাধীন মকদ্দমা বা লিজ পেন্ডেন্স এর অর্থ, লিজ পেন্ডেন্স এর অর্থ হলো বিচারাধীন মকদ্দমা, সুট পেন্ডিং। সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারায়, বল দিবেন 52 ধারায় ডক্ট্রিন অফ লিজ পেন্ডেন্স মতবাদটি আলোচনা করা হয়েছে। তাহলে ডক্ট্রিন অফ হোল্ডিং আউট 41, ডক্ট্রিন অফ প্রায়োরিটি কত? 48, ডক্ট্রিন অফ লিজ পেন্ডেন্স কত? 52। তো 52 ধারার এই নীতির মূল কথা হলো, স্থাবর সম্পত্তি নিয়ে মকদ্দমা বিচারাধীন থাকা অবস্থায়, কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি নিয়ে বিচারাধীন থাকা অবস্থায় উক্ত সম্পত্তি এমন ভাবে হস্তান্তর করা যাবে না যা আদালতের সম্ভাব্য ডিক্রি বা আদেশের ফলে অপরপক্ষ যে অধিকার লাভ করতে পারে তা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বুঝতে পারছেন? তাহলে উপাদান সমূহ দেখেন, কোন মকদ্দমা বা মকদ্দমার কার্যক্রম চলমান থাকতে হবে। একটা হলো
মকদ্দমার ইংরেজি হলো সুট, আর মকদ্দমার কার্যক্রম ইংরেজি হলো প্রসিডিং। প্রসিডিংস, প্রসিডিং যাই বলেন, সিঙ্গুলার বললে প্রসিডিং। জি তো সুট আর প্রসিডিং এর মধ্যে পার্থক্য কি? সুট হলো যে দেওয়ানি মামলা, আর প্রসিডিংস বললে এটা সুট হইতে পারে, এটা অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত হইতে পারে, এটা আপিল হইতে পারে, রিভিউ রিভিশন যা কিছু হইতে পারে। বুঝতে পারছেন? সুট বললে শুধু মূল মামলা, আর প্রসিডিংস বলতে সবকিছুকে বোঝায়। এটা হলো সংক্ষেপে বোঝার জন্য। জি স্যার। আচ্ছা, এখতিয়ার সম্পন্ন আদালতে মকদ্দমা বা মকদ্দমার কার্যক্রমটি গোল দিবেন বিচারাধীন থাকতে হবে। কি থাকতে হবে? মানে অলরেডি বিচারাধীন আছে। মকদ্দমা বা মকদ্দমার কার্যক্রমটি অবশ্যই গোল দেবেন ষড়যন্ত্রমূলক হবে না। কি হবে না? ষড়যন্ত্রমূলক মানে হলো কিভাবে? আমি একটা জমির মালিক, জি এই জমিটা দখলে আছে শাকিলের। এখন শাকিলের আমি চুক্তি করছি যে শাকিল, আমি আপনার বিরুদ্ধে মামলা করব, মামলা করার পরে আপনি এই জমিটা ফেরদৌসের কাছে বিক্রি করবেন, পরে আমি আবেদন করে ওই বিক্রিটা ক্যান্সেল করে ফেলবো। জি আপনার টাকা আপনার থাকলো, ওই বলদ ওর টাকা আমরা পেয়ে গেলাম, পাঠ করে ভাগ করে নিয়ে নিলাম। জি বুঝতে পারছেন? মানে আমি, যারা বাদী বিবাদী হবে তারা আগে থেকে চুক্তি করছে যে আমরা এটা করব, আর মামলা চলাকালীন সময় আপনি স্থানান্তর করবেন, যাতে পরবর্তীতে ওই বিক্রিটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। আর বাতিল হইলে তো ও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ঠিকই লাভবান হচ্ছি। তো যদি এরকম ষড়যন্ত্র থাকে তাহলে এটা কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? এখন আপনারা কতজন প্রশ্ন করেন, এগুলো হলো অপ্রাসঙ্গিক। বললেন যে স্যার ষড়যন্ত্র আছে কি না এটা বুঝবো কেমনে? এটা তো প্রমাণের চাহিদা। এটা তো ওই মামলার সংশ্লিষ্ট মামলার প্রেক্ষাপটের উপরে নির্ভর করে। মকদ্দমা বা মকদ্দমার কার্যক্রমটিতে স্থাবর সম্পত্তিতে অধিকার বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ বিচার্য বিষয় হবে। মানে এই মামলার বিচার্য বিষয় হবে স্থাবর সম্পত্তি নিয়ে। হতে পারে সেটা বন্ধক এই সম্পত্তি পুনরুদ্ধার, হতে পারে দখল পুনরুদ্ধার, হতে পারে সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার। কিন্তু শুধু অর্থের মামলায় কি হবে? না। অর্থের মামলা তো স্থাবর সম্পত্তি না। মকদ্দমার কোনো কর্তৃক বিরোধী কোনো পক্ষ কর্তৃক বিরোধী সম্পত্তি অবশ্যই হস্তান্তর করা হবে বা অন্য কোনো ভাবে ব্যবহার করা হবে। সম্পত্তি হস্তান্তরটি আদালতের সম্ভাব্য ডিক্রি বা আদেশের ফলে অপরপক্ষ যে অধিকার লাভ করতে পারে তা কোনোভাবেই কি করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন, বিচারাধীন মকদ্দমায় বিরোধী সম্পত্তিটি হস্তান্তর করা হলে হস্তান্তরটি গোল দিবেন বাতিল হবে যদি হস্তান্তরটি আদালতের সম্ভাব্য ডিক্রি, আন্ডারলাইন করবেন, বা আদেশের ফলে অপরপক্ষ যে অধিকার লাভ করতে পারে তা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করলে। মানে হস্তান্তর করছেন, কিন্তু ওই হস্তান্তর ফলে যিনি মামলা জয়লাভ করছে তিনি মামলায় ক্ষতিগ্রস্ত হলে তাহলে ওই হস্তান্তরটা কি বাতিল বলে গণ্য হবে। উদাহরণ করলে আরো ভালো বুঝবো। দেখেন উদাহরণ, কি ইলেকট্রিসিটি চলে গেল? দারুন। ইসমাইল কি করলেন? এই চা খাও তো। সরকারের জন্য শুধু পানি গুলাইছে নেমো না। আচ্ছা দেখেন উদাহরণ পড়ি আমরা। আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে তো এই কারণে শুনতে পারেন নাই। উদাহরণটা পড়ি। বি বি এর দখলে থাকা একটি বাড়ি নিয়ে এ মকদ্দমা দায়ের করলো। বাড়িটা দখলে আছে বি এর, আর এই বাড়ি পাওয়ার জন্য মামলা করছে কে? এ। মকদ্দমাটি বিচারাধীন থাকা অবস্থায় বি বাড়িটি সি এর নিকট বিক্রয় করলো। বি তো এই মামলার বিবাদী। মামলা যখন চলমান আছে এই মামলাটা বি বিক্রয় করছে কার কাছে? মানে এই বাড়িটা বিক্রি করছে সি এর কাছে। তো মামলার বিষয়বস্তু ছিলই তো বাড়িটা। এখন বাড়িটা তো বি বিক্রি করে দিছে। মকদ্দমায় এ ডিক্রি পেল, এ জয়লাভ করছে, এ জয়লাভ করছে, কিন্তু বাড়ি কি এর আছে? নাই। এই ক্ষেত্রে বিক্রয়টি বাতিল হবে। মানে বি সি এর কাছে যে বাড়িটা বিক্রি করছে এই বিক্রিটা কি হবে? বাতিল হবে, এবং এ বাড়িটি দখল নিতে পারবে। কিন্তু মনে করেন যদি মকদ্দমায় এ ডিক্রি না পেত, মানে যে মামলা করছে সে যদি ডিক্রি না পেত, তাহলে বিক্রয়টি বাতিল হবে না, কারণ হস্তান্তরটি আদালতের ডিক্রির ফলে বি যে অধিকার অর্জন করলো তা প্রভাবিত করছে না। তাহলে বাদী যদি জয়লাভ করে এবং বিবাদী যদি মামলা চলাকালীন থাকা অবস্থায় ওই স্থাবর সম্পত্তি স্থানান্তর করে তাহলে ওই স্থানান্তরটা বাতিল হবে। আর বাদী যদি জয়লাভ না করে তাহলে আর বাতিল হচ্ছে না।
তো দেখতেই পারে না। তো বিগত বছরের প্রশ্ন দেখেন যে নিম্নের কোন নীতির সাথে ডক্ট্রিন অফ লিজ পেন্ডেন্সের মিল আছে। তো এখানে রেস সাবজুডিস কেন বলতেছে, যে লিজ পেন্ডেন্স করছে বিচারাধীন মামলা, বিচারাধীন মামলা রেস সাবজুডিস আছে দেওয়ানি কার্যবিধি 10 ধারায়। জি। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন যে সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারায় ড্যাশ নীতিটি প্রযোজ্য হবে। এটা মকদ্দমার ক্ষেত্রেও হবে, আবার মকদ্দমার কার্যক্রমের ক্ষেত্রেও হবে। মকদ্দমার ক্ষেত্রে তো বুঝেন, আর মকদ্দমার কার্যক্রম প্রসিডিংস। প্রসিডিংস বলতে একটু আগে বললাম যে মামলা, আপিল, রিভিউ, রিভিশন, দরখাস্ত সবকিছুই সব বোঝায়। 3 গুরুত্বপূর্ণ, 5 নাম্বারটা গুরুত্বপূর্ণ। দেখেন যে 52 ধারায় লিজ পেন্ডেন্স নীতিটি নিম্নলিখিত কোনো মকদ্দমা বা মকদ্দমার কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য না। মকদ্দমাটি ষড়যন্ত্রমূলক বলে। এখন আমরা এর ব্যাখ্যাটা একটু পড়ি, তাহলে ভালো বুঝবেন। দেখেন এ এবং বি গোপনে একমত হলো যে, আরিফ আর বিথিকাই মিলাই, আরিফ আর বিথিকা গোপনে একমত হলো যে বিথিকার দখলে থাকা একটি বাড়ি নিয়ে আরিফ মামলা দায়ের করবে। তারা দুইজনে মিলে পরিকল্পনা করছে যে বিথিকা তোমার বাড়ি তোমার দখলে আছে, আর মামলা করবে কে? আরিফ। এবং মকদ্দমা চলমান থাকা অবস্থায় বিথিকা বাড়িটি চঞ্চলের নিকট বিক্রয় করে দিবে। আগের থেকেই বলছে যে মামলা যখন চলবে তখন তুমি বাড়িটা বিক্রয় করে দেবা চঞ্চলের কাছে। এ মকদ্দমায় তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা করবে না, বলছে আরিফ বলছে যে আমি তেমন কোনো বাধা টাধা দেবো না নে, যাতে আমি হারিয়ে যাই, এরকমই হবে আর কি। উক্ত বিক্রয় হতে যে টাকা পাবে তারা সে টাকা কি করে নিবে? ভাগ করে নিবে। ভাগ করে নিবে। পরবর্তীতে দেখেন এ ডিক্রি পেল, এই জায়গা বি ডিক্রি পেলে লেখছে, বি কেটে এ লেখেন। মামলাটা করছিল কে? এ। কিন্তু এ জায়গায় লেখা আছে বি, বির জায়গায় এ করেন। পরবর্তী পড়া শুরু হয় নাই, আপনি চুপ করে বসেন। পরবর্তীতে এ ডিক্রি পেলে উক্ত বিক্রয়টি কি হবে? বাতিল হবে। এবং বি আছে লেখেন, এবং এরপর এ লেখেন এ বাড়িটির দখল ফেরত পাবে, কারণ এ তো মামলা করছিল। এ মামলায় ডিক্রি পেল, দেখেন এ মামলায় ডিক্রি, আর এই জায়গায় এ করেন। আচ্ছা এই জায়গা একটু ভুল হয়ে গেছে নাকি? এই জায়গা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা যদি আহ, ওটা বি, এই ক্ষেত্রে বিক্রয়টি বাতিল হবে না, কারণ এ ও বি ষড়যন্ত্রমূলক ভাবে, আচ্ছা না ঠিক, একটু পড়ি। দেখেন এ মামলায় ডিক্রি পেলো, ঠিক আছে, এই ক্ষেত্রে বিক্রয়টি বাতিল হবে না, ঠিক আছে, ভুল নাই। বিক্রয়টি বাতিল হবে না, কেন হবে না জানেন? কারণ এ এবং বি ষড়যন্ত্রমূলক ভাবে কাজটি করেছে সি কে প্রতারিত করার জন্য। যদি আমার ইংরেজ স্যার ওই যে বিশ সাথে আলাপ আলোচনা না থাকতো, না থাকতো, যদি এ আর বি ষড়যন্ত্র না করতো, তাহলে আবার এই বাতিল বিক্রয়টা কি হতো? বাতিল বলে গণ্য হতো। জি জি, বুঝতে পারছেন? তাহলে লাস্টের এই 3টা জায়গায় এ হবে। তারপরে দেখেন 6 নং, দেখেন লিজ পেন্ডেন্স, তাড়াতাড়ি বই বের করেন। লিজ পেন্ডেন্স নীতিটি নিম্নলিখিত কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য? কোন ধরনের সম্পত্তি? এটা বিবিআই, স্থাবর সম্পত্তি। তারপর দেখেন 8 নং, সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারায় কোন মকদ্দমা শুরু হয়েছে বলে গণ্য হবে যদি মকদ্দমাটি দায়ের করা হয় কোন আদালতে? এখতিয়ার সম্পন্ন আদালতে। 10 নং প্রশ্নটা দেখেন, বি এর দখলে থাকা একটি বাড়ি নিয়ে এ মামলা করলো। মকদ্দমাটি বিচারাধীন থাকা অবস্থায় বি বাড়িটি সি এর নিকট বিক্রয় করলো। মকদ্দমায় এ ডিক্রি পেল, এই ক্ষেত্রে বিক্রয়টি কি হবে? বাতিল হবে। কিন্তু যদি ষড়যন্ত্র হয় তাহলে বাতিল হবে না। এই হলো কথা। আজকে এই পর্যন্তই আপনাদের। আমরা 35 থেকে আপনারা এই যে সম্পত্তি হস্তান্তর আইন যতটুকু পড়ছি এটার উপর ক্লাস টেস্ট আগামীকাল রাতের বেলা, এটা পড়বেন। সম্পত্তি হস্তান্তর যতটুকু পড়ছি 20 মার্কের ক্লাস টেস্ট, গত 2 ক্লাস নিয়ে। আর যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে করেন, আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আর এখন বাংলাদেশ বার কাউন্সিলের ক্লাস শুরু হবে।